নির্বাচন নিয়ে ডিসেম্বর অথবা ডিসেম্বর জুন এটি তো কথা আমরা শুনছি। তারেক রহমান সাহেব বলছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। আবার জাপানে প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি মাত্র দল যারা ডিসেম্বরে নির্বাচন চায়। অবশ্য আজকে ব্যাখ্যা দিয়েছেন যে সেটি বিএনপি কিনা সেটি তো সুনির্দিষ্ট করে বলা হয়নি। আবার বিএনপি বা তার সমমনা দলগুলো বলছে 53টা দল নির্বাচন আসলে ডিসেম্বরের মধ্যে চায়। আমি এইমাত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘেঁটে দেখলাম এখন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 55টি। তো রুমিন ফারহানা, আসলে একমাত্র দল হিসেবে আপনারাই কেন নির্বাচন চাচ্ছেন? আর তো কেউ চায় না, এটা তো আমরা বুঝতেই পারলাম প্রধান উপদেষ্টার কথায়। আর ডিসেম্বর থেকে জুন কতইটা পার্থক্য, এত তারা কেন 6 মাসের জন্য আপনাদের? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্নটা এমনভাবে করলেন যেন প্রধান উপদেষ্টা আল্লাহর ওহীবাহীকেও, যিনি কখনো ভুল মিথ্যা অসত্য বলতে পারেন না, বিষয়টি তেমন নয়। উনি অসত্য বলেছেন। উনি অসত্য বলেছেন এ কারণেই যে এটিকে আমি কোনোভাবে ভুল বলতে পারি না। উনি যেই জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে উনি জানেন না যে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল নির্বাচন চায়, তাহলে তো আসলে ওনার পদে থাকাই উচিত হবে বলে আমার মনে হয় না। যাই হোক, শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, বিএনপির সঙ্গে যারা জোটভুক্ত আন্দোলন করেছে, এবং এর বাইরেও গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেই বাম দলগুলো আছে, তারা প্রত্যেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আপনি যদি অনিবন্ধিত দলগুলোকেও এর সঙ্গে যুক্ত করেন, সব মিলিয়ে অলমোস্ট 100টির কাছাকাছি দল, ছোট বড় নাম সর্বস্ব যেখানে কর্মী আছে সেরকম সব মিলিয়ে অন্তত 100টি দল নির্বাচন চায়। আমাদের রুহিন হোসেন প্রিন্স দেখলাম সেদিন বলেছেন যে তার হিসাব মতে 55টি দল। এখন সেটি 55 নির্বাচন তো সবাই চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং খুব মজার ব্যাপার কি জানেন, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়েও রাখেন, আমি গত 2 দিন ধরে সিপিডির বক্তব্য দেখছিলাম, এবং আপনার অনুষ্ঠানে আসবার আগে আমি দেখছিলাম সিপিডির 2জন সম্মানীয় ফেলো ওনারা একটা লাইভ প্রোগ্রামে তাদের অর্থনীতি বা বাজেট সামনে আসছে সেই বিষয়ে কথা বলছিলেন। সেখানেও তারা বারবার বলেছেন যত অনিশ্চয়তা বাড়বে, যত অস্থিরতা বাড়বে সমাজে, এবং রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সকল কিছুই, ততই কিন্তু বিনিয়োগ দেশি এবং বিদেশি কমতে থাকবে, ততই অর্থনীতির অবস্থা টালমাটাল হতে থাকবে। এবং তারাও জোর দিয়ে বলছিলেন নির্বাচনের একটি রোডম্যাপ অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আর্মির দিকে তাকান, আপনি দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীও নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং ডে 1 থেকে। এটা এমন না যে আফটার থট বা পরবর্তীতে সেনাপ্রধান এটি 18 মাস বলছেন। যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেই সময়টিতেই তিনি বলেছেন 18 মাস, এবং সেই 18 মাস ডিসেম্বরে শেষ হয়। এর মধ্যে নির্বাচন করার কথা বাংলাদেশ সেনাবাহিনীও বলছে। দেখুন, দেশে এখন এমন একটি অবস্থা যে অধিকাংশ রাজনৈতিক দল, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই সঙ্গে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন প্রত্যেকে, আইন শৃঙ্খলা এবং প্রশাসনে যারা আছেন তারা সকলেই কিন্তু নির্বাচনের ব্যাপারে জোর দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমেই কেবলমাত্র আপাতত একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে। আমি একটু পরে ঢুকতে চাইছিলাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আপনি যখন বলেই ফেলছেন সেনাবাহিনী, আমি যদি আপনাকে একটা ডকুমেন্ট দেখাই, আর যদি এখানেও দেখানো সম্ভব হয়, যে একটি প্রপোজিশন বা যেটাকে আপনারা বয়ান বলেন, ইদানিং এই শব্দটা শুনছি, তাতে কি দাঁড়ায়? কার পিছনে কাতারবদ্ধ হয়েছে সেনাপ্রধান ও বিএনপি? এখন দেখেন যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 9 আগস্ট বললেন যে বাংলাদেশে খুব দ্রুত একটি নির্বাচন তারা চায় এবং তারা দেখতে চায়। আর সেনাপ্রধান বললেন এই যে 18 মাস বা আপনি যেটা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, তিনি সেটা চান। আর বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। তাহলে ভারত, বিএনপি এবং সেনাপ্রধান কি জোট বাঁধলো? এটি তো বাজারে একটি চমৎকার বয়ান তৈরি হয়েছে। এত ভারতীয় এজেন্ট বা তৈরি হলেন কিভাবে আপনাদের মধ্যে? জি, হাসিনার আমলে আমাদের খুব বড় একটা দুঃখের বা কষ্টের জায়গা ছিল যে এই জাতিকে যেভাবে বিভাজিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির নামে, তাতে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন খুব কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। আমরা আশা করেছিলাম, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক অ্যালাইনমেন্টও নেই, সো আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ অনেক কিছু ওনার কাছ থেকে আশা করেছি। তার প্রথম আশাটা ছিল উনি একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার চেষ্টাটা করবেন। আমি তো বলি না যে 9 মাসে এত বিভাজিত জাতি ঐক্যবদ্ধ হবে, তবে সেটার একটা প্রথম ধাপ হয়তো তিনি একটা সূচনাটা তার হাত দিয়ে হবে।
আনফরচুনেটলি ক্ষমতা প্রলম্বিত করবার জন্য হতে পারে, কিংবা একটি অশুভ চক্র তাকে ঘিরে রয়েছে, সেটাও একটা কারণ হতে পারে, আমি ঠিক জানি না। বিভক্ত এবং বিভাজিত জাতিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত 10 মাসে আরো অনেক বেশি বিভাজিত করা হয়েছে, আরো অনেক বেশি স্প্লিট করে ফেলা হয়েছে। এখন এরকম হয়েছে জানেন যে একজন আরেকজনকে পারে না একেবারে নগ্ন করে সোসাইটিতে ছেড়ে দেয়, এরকম একটা ভয়ানক আদিম সমাজের দিকে চলে গেছে। চক্র আর এই ভারতীয় এজেন্ট বিষয়, এই যে আমি জায়গাটাতে আসছি। এবং এখন কি হয়েছে, আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে আপনি জাতিকে বিভাজিত করতেন। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি মানবাধিকারের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ। এখন যেটা হয়েছে, ইউনূসের আমলে যেটা হয়েছে, আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়ের এজেন্ট, আপনি গণতন্ত্রের কথা বললে আপনি রয়ের এজেন্ট, আপনি অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকাকে সমর্থন না করলে আপনি রয়ের এজেন্ট, আপনি যদি বাংলাদেশের একটা স্থিতিশীলতা চান আপনি রয়ের এজেন্ট। মুশকিল হচ্ছে, একে তো বিভক্ত ছিলই জাতি, এখন এই নতুন নতুন টার্ম, আপনি বয়ান শব্দটা বলার আগে বললেন না, যেটা এখন সমাজে খুব জনপ্রিয় একটা শব্দ, ঠিক তেমনি রয়ের এজেন্ট, এর আবার ইংরেজিটাও খুব জানি আমরা, ন্যারেটিভ। হ্যাঁ, এটা এখন সমাজে খুব একটা প্রচলিত এবং বহুল ব্যবহৃত শব্দ। একইভাবে রয়ের এজেন্টও খুবই প্রচলিত এবং বহুল ব্যবহৃত। এটি এমন হয়েছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর যদি পারপাস সার্ভ না করেন, আপনি যদি বাংলাদেশ এবং তার 17 কোটি মানুষের বেটারমেন্টের জন্য আপনি আপনার মত বলেন, যেটা হয়তো সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আহত করবে, সাথে সাথে আপনি রয়ের এজেন্ট। আপনি নারী হলে আপনাকে একেবারে অ্যাসিসিনেট করে, ক্যারেক্টার অ্যাসিসিনেট করে আপনাকে জাতা বলে ফেলবে। এবং আমি খুব মজা নিয়ে লক্ষ্য করি, জানেন, আপনিও তো বেশ অ্যাসাসিনেটেড হন। আমি বোধহয়, কারণ আমি সবচেয়ে ভোকাল, আমার আসলে এগুলার মানে বলতে আমার কোনো দ্বিধা নাই। হাসিনার আমলে আমি যেমন সবচেয়ে ভোকাল ছিলাম, আমি ইউনূসের আমলেও সবচেয়ে ভোকাল। সো আমি জানি না ভবিষ্যতেও আমি আবার এরকমই ভোকাল আমাকে থাকতে হয় কি। আমার যেই ভাই পাকিস্তান থেকে যুক্ত হয়ে কথা বলছিলেন, ওনার কথার একটু জবাব দিতে চাই। দেখুন, আমরা ডক্টর ইউনূসের উপরে উনি যেমন ভরসা রেখেছেন, এখনো রাখছেন, একই রকম প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল, রাজনৈতিক দলগুলোর ছিল, সেনাবাহিনীর ছিল, প্রতিষ্ঠানগুলোর ছিল। না হলে ওই টালমাটাল সময় ডক্টর ইউনূসকে আমরা নিশ্চয়ই দেশের দায়িত্ব দিতাম না। কিন্তু আমরা দেখলাম যে ওনার মধ্যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটা বড় ঘাটতি। আমরা দেখলাম উনি ফোকাসড, ওনার সরকারকে মনে হচ্ছে না ওরা কি অ্যাচিভ করতে চাইছে। ফর এক্সাম্পল, সংস্কার, বিচার, নির্বাচন, আপনিও যেটি বলছিলেন, সংস্কারের 121টি প্রস্তাব, যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়নি, বাট সরকার বলেছে এটা অতি দ্রুত সময় আশু বাস্তবায়নযোগ্য। সে আশু বাস্তবায়নযোগ্য 121টি প্রস্তাবের একটিরও বাস্তবায়ন 2.5 মাস আগে বলা হয়েছে আশু বাস্তবায়ন, এখনো একটা পদক্ষেপও নেওয়া হয়নি। আমরা বিচারের কথা, বিচার ইজ আ লেন্দি প্রসেস। আই মাইসেলফ ইজ আ লয়ার, আই এম আ প্র্যাকটিসিং লয়ার ইন সুপ্রিম কোর্ট। আমাদের যে কোনো মামলা শুরু থেকে শেষ বলতে আপনি যদি অ্যাপেলেট ডিভিশন বুঝান, ইট টেকস অ্যাটলিস্ট 10 to 12 years। সো 10-15 বছর বাংলাদেশে নির্বাচন হবে না, এটারও কোনো সঠিক জবাব আমরা পাইনি। আমার সাংবাদিক ভাই বলছিলেন যে উনি ডেফিনেটলি ব্যক্তিগত কোনো লাভ বা ব্যক্তিগত যেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সেই ক্ষমতা এনজয় করছেন তেমনটি নাও হতে পারে, বিকজ ওনার রেপুটেশন ইন্টারন্যাশনালি উনি ফেমাস। তো ওনার নতুন করে প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতা এনজয়ের কিছু নাই। আমি আমার ভাইকে খুবই বিনীতভাবে বলি, উনি ক্ষমতা নেওয়ার পর থেকে গত 9 মাসে যা যা হয়েছে, এক, ওনার বিরুদ্ধে হওয়া সকল মামলা দ্রুত গতিতে নির্বাহী আদেশে নাই হয়ে গেছে। ওনার প্রতিষ্ঠানে 666 কোটি টাকার কর মওকুফ করা হয়েছে। ওনার প্রতিষ্ঠান থেকে উনি বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছেন। এসডিজি বাস্তবায়নের যিনি প্রধান লামিয়া মোর্শেদ, তিনি ওনার ইউনুস সেন্টারের সেকেন্ড ম্যান। 3 হচ্ছে উনি জনশক্তি রপ্তানির জন্য উনি পারমিশন অলরেডি নিয়েছেন। ওনার গ্রামীণ ওয়ালেট বলে একটা সার্ভিস চালু হওয়ার পারমিশন পেয়েছে, নগদের মতন সেটি। সো ওনার ব্যক্তিগত লাভ কিংবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। আমি খুবই
দুঃখিত এই কথাটি বলতে, গণমাধ্যমে বলতে ভালো লাগছে না, তাও বলি, 7 জনের খুব ছোট একটা টিম নিয়ে উনি বিদেশ সফরে গিয়েছিলেন লাস্ট টাইম, এবং তখন খুব প্রশংসিত হয়েছিল যে হাসিনা বিমান ভর্তি লটবহর নিয়ে বিদেশে যেত, সেখানে ডক্টর ইউনূস মাত্র 7 জন, সেই 7 জনের একজন তার কন্যা। Isn't that a little shameful? একটু লজ্জার ব্যাপার তো না, নাকি? 7 জনের একজন তার কন্যা, এবং দেশের মানুষও শুনছে এবং দেখছে, রাজনৈতিক দলগুলোও শুনছে এবং দেখছে। সুতরাং একটি মানুষ যাকে এত উঁচু একটি সম্মান দিয়ে আমরা সকলে মিলে বসিয়েছিলাম, এই ছোট ছোট জায়গায় তার এই ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত আত্মীয় স্বজনকে প্রাধান্য দেয়া আমাদেরকে লজ্জিত করে। বাংলাদেশে জামাতের উত্থান কখনো হবে না, মানে সেই অর্থে ভোটের রাজনীতিতে। আই ডু ফুললি এগ্রি উইথ হিম। আমাদের দেশে আমিও বিশ্বাস করি যে জামাত ওইভাবে পার্লামেন্টে ব্রুট মেজরিটি নিয়ে গিয়ে সরকার গঠন করবে, এটা আমিও মনে করি না। তবে ভারতের বয়ানকে কি সাহায্য করে না যখন আমরা দেখি একজন নারী বাংলাদেশে গত 9 মাসে মরাল পুলিশিং এর শিকার হয়, কিংবা যখন আমরা দেখি যে একজন নারীকে ফ্রি স্টাইলে পেছনে লাথি মেরে উড়িয়ে দেওয়া যায়, কিংবা আমরা দেখি বরিশালের লঞ্চে 2টো নারীকে কেবলমাত্র পার্টি করার অপরাধে, এটা অ্যাবসলিউটলি তাদের ব্যক্তিগত ব্যাপার, মুন্সিগঞ্জে আমি দুঃখিত, তাদেরকে পেটানো হয়। এই বিষয়গুলো কি অনেক বেশি সাহায্য করে না ভারতের সেই বয়ানকে প্রতিষ্ঠা করতে?